তোরা দেখ 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 রে চাহিয়া রিমান্ড রুমে ঢুইকা গেলে পোল্টি লয় ভাইয়া। তোরা দেখ 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 রে চাহিয়া প্রদীপে কয় নির্দোষ আমি ভিলেন লিয়াকত ভাইয়া। তোরা দেখ। কে বাঙালি কি খাবার। ফান করলাম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। গানটা গেয়েছি যথার্থ কারণ আছে, বিপদে বন্ধুর পরিচয়। তবে ওই যে একটা ছোটবেলায় গল্প শুনছিলেন যে দুই বন্ধু একসাথে যাচ্ছিল, একটা ভালুক দেখা একটা গাছ উঠতে গেছে, আর আরেকটা মরার ভান্দুরা নিচে পড়া ছিল, যদিও ভালুক খায় নাই। সেইখান থেকে বন্ধুত্বের পরিচয়। আর র্যাবের রিমান্ড রুম, হ্যাঁ, পুলিশের রিমান্ডে মানুষ খুব ভয় পায়। ডিম থেরাপি সহ নানান ধরনের প্রক্রিয়া জাতি শুনছে দীর্ঘদিন, কিন্তু আসলে এই থেরাপি প্রয়োগ হইলে যে জাগার মধ্যে বন্ধুত্ব পল্টি লয়, আমার এই গানটা দ্বারা আমি সেটাই বোঝাতে চাইছি। আজকে আপনাদের আমি শোনাচ্ছি। র্যাবের রিমান্ড রুমে বাড়ি খাইছে না ডিম থেরাপি গেছে আমার আসলে আইডিয়া নাই, কারণ আমরা জাস্ট এগুলো কল্পনাপ্রসূত চিন্তা। বাস্তবতা যারা রিমান্ড থেকে বের হয়েছেন তারা জানেন। এই রিমান্ড রুমে বসে দুই কালপ্রিট, ওসি প্রদীপ দাস আর এসআই লিয়াকত, নিজে বাঁচার জন্য অন্যের ঘাড়ে দোষ চাপানোর যে প্রবণতা, আজকে সেটা প্রমাণিত হয়ে গেছে। দর্শক, আপনারা জানেন যে মেজর সিনহা হত্যাকাণ্ডের বেশ কয়েকদিন পরে অবশেষে এই ওসি প্রদীপ দাস, এসআই লিয়াকত আর আরেকজন হচ্ছে নন্দদুলাল রক্ষিত, এই তিনজন এখন র্যাবের রিমান্ডে আছে। তাদের তিনজনকে আজকে সহ চতুর্থ দিন জিজ্ঞাসাবাদ চলছে। আর চতুর্থ দিনের এই জিজ্ঞাসাবাদ শেষে র্যাবের যিনি অতিরিক্ত মহাপরিচালক আছেন গোলাম মোস্তফা সারোয়ার সাহেব, তিনি কিছুটা ব্রিফ করেছেন। আর এর পাশাপাশি র্যাবের আরও কিছু তথ্যসূত্র পত্রিকাগুলোতে আসছে, যেখানে কিছু চাঞ্চল্যকর তথ্য আছে। নাম্বার ওয়ান, প্রদীপ আর লিয়াকত তাদেরকে আসলে র্যাব মুখোমুখি একসাথে করছে। র্যাবের সূত্র থেকে এই তথ্য। তো একসাথে করছে কেন, যে মেইন আসলে ফেস টু ফেস বক্তব্যগুলো দেওয়ার জন্য, কারণ দুইজন আলাদা আলাদাভাবে একে অন্যের উপরে দোষ চাপাচ্ছিল। তো সামনাসামনি অবস্থায়ও র্যাবের একটা তথ্যসূত্র হচ্ছে যে ওসি প্রদীপ দাস তিনি আসলে লিয়াকতের উপরই মেইন দোষটা ঠেলতে চাচ্ছেন, যে তিনি আসলে এরকম কোনো অর্ডার করেন নাই। বাট প্রযুক্তির কারণে অনেক কিছু আসলে এখন আপনি ইচ্ছে করলেই অ্যাভয়েড করার সুযোগ নেই। তাদের যে ফোন আলাপগুলো ছিল, রেকর্ডিং ছিল আপনার এসপি মাসুদের সাথে, এছাড়াও র্যাবের কাছে আরও কিছু নাকি বেশ কিছু আপনার এই ফোন আলাপ আছে, যেগুলো হয়তো আমরা গণমাধ্যমে এখনও পাইনি। তো সবগুলা যাচাই করার পরে যখন তাকে আবার বলা হয়েছে, তখন সে আসলে কোনো প্রতিউত্তর করতে পারেনি যে এই ঘটনাটার সাথে সে জড়িত না। রিমান্ড রুমে পুলিশের এই মানে কি বলা হয়, যে রিমান্ডের ভিতরেও, এত থেরাপির ভিতরেও এই ওসি প্রদীপ বা এসআই লিয়াকত, নন্দদুলাল রক্ষিত, তারা কিন্তু একটা জিনিস স্বীকার করেন নাই। সেটা হচ্ছে যে এই ঘটনাটা কি প্রি প্ল্যান্ড মার্ডার নাকি স্পটে মার্ডার হয়েছিল, সেই সম্পর্কে তারা কিন্তু কোনো তথ্য র্যাবকে দেয়নি। এটা র্যাবের বিবৃতি থেকে আসলে জানা গিয়েছে। তারা এটা এখনও স্বীকার করে নাই। তারা ওইটাই দাবি করছে যে এটা এরকম একটা সিচুয়েশন হয়েছে, আর সেই কারণে আসলে সিনহাকে গুলি করা হয়েছে, তিনি নিহত হয়েছেন। এর বাইরে এটা কিছু না, যেটা তারা ঠিক এজাহারে সেম টু সেম তারা বর্ণনা দিয়েছিলেন। আর চতুর্থ দিন রিমান্ড শেষে আপনারা জানেন যে এই তিনজনকে প্রত্যক্ষভাবে তারা যেই বর্ণনা র্যাবের কাছে দিয়েছে, সেটা একদম কি বলা হয়, যে ফেস টু ফেস ইনভেস্টিগেশন করার জন্য এই তিন আসামিকে সহ সাথে নিয়ে র্যাবের অতিরিক্ত পরিচালক গোলাম মোস্তফা সারোয়ার সহ র্যাবের যে তদন্ত টিমের এএসপি আছেন, সিনিয়র এএসপি খায়রুজ্জামান স্যার, তারা সবাই আজকে সেই টেকনাফের বাহারছড়ার শামলাপুর চেকপোস্টে সেইখানে গিয়েছেন। আর যাওয়ার পরে রিমান্ডের তথ্য প্লাস ওইখানের ইনভেস্টিগেশন দুইটা সম্পর্কে যেই তথ্য র্যাব দিচ্ছে, যে মেজর সিনহাকে বেসিক্যালি 1 থেকে 2 মিনিটের মধ্যেই গুলি করে আপনার হত্যা করা হয়। এখন 1 থেকে 2 মিনিটের ভিতরে কেন হত্যা করা হলো, তারা সেই চিত্রগুলা আপনার 3D সিস্টেমে কিছুটা ইমেজিন প্লাস হচ্ছে কিছুটা তথ্য প্রযুক্তির ব্যবহার করে তারা দেখার চেষ্টা করছে, যে মাত্র সিনার গাড়িটা আসলো 2 মিনিটের ভিতরে, 1 মিনিটের ভিতরে যখন গুলি করা হবে তখন তাদের মধ্যে কী কথোপকথন হয়েছে। সিনা সাহেব তো মারাই গিয়েছেন, আর যেহেতু ওসি প্রদীপ দাস এবং এসআই লিয়াকত তারা অপরাধী, তারা তাদের মতন তথ্য দিচ্ছে। আবার সিফাতকে জিজ্ঞাসাবাদ এখনও র্যাবের পক্ষ থেকে হয়নি, তো সিফাত প্রসেসিংয়ে আছে তাকে জিজ্ঞাসাবাদের। তো এখানে তারা যেটা মেইন জিনিসটা এখানে আলোকপাত করেছে, যে সিনহা সাহেবের সাথে যে অস্ত্র ছিল না, এটা তারা কনফার্ম করেছে। আর তিনি যে তার গাড়ি থেকে অস্ত্র বের করেনি, এটা র্যাব কনফার্মেশন দিয়েছে। যে এসআই লিয়াকত আর প্রদীপ দাসের যে কল রেকর্ডে বলা হয়েছে যে তিনি বন্দুক তাক করেছিলেন, সেই ক্ষেত্রে তাকে সরাসরি গুলি করা হয়েছে। যদিও এখনও এসআই লিয়াকত রিমান্ডে যাইয়া বাড়ি বুড়ি খাইয়া এরপরে কিন্তু সে তার স্টেটমেন্টের জায়গায় আছে, বড় কঠিন ক্রিমিনাল সে এখনও বলছে যে সিনা সাহেব গাড়ি থেকে গুলি তাক করছে, সে সাথে সাথে গুলি চালাইছে। কিন্তু ফোন কলগুলা একটু অন্যরকম ইশারা ইঙ্গিত বহন করে। প্লাস
এই সিনা স্যারের গাড়িটা যখন চেকপোস্ট ছেড়ে চলে আসে, এই সময়ের মধ্যে ওইখানে তারা এপিবিএনের যে সদস্যদের সাথে কথোপকথন প্লাস সিনাকে হত্যার পরে ওসি এসআই লিয়াকতের মোবাইল থেকে যে 5-7 জায়গায় কল গিয়েছে সেগুলোকে সব মিলিয়ে যখন যাচাই বাছাই করা হচ্ছে, সেইখান থেকে র্যাবের বক্তব্য হচ্ছে যে সিনা সাহেব নিরস্ত্র ছিলেন। পাশাপাশি স্পটে যখন 4-4টা গুলি করা হয়েছিল মেজর সিনহা জীবিত ছিলেন, সেখান থেকেও এটা মোটামুটি কনফার্মেশন হয়েছে। পরবর্তী সময় তাকে যখন অ্যাম্বুলেন্স বা পুলিশের একটা গাড়িতে করে কক্সবাজার সদর হসপিটালের উদ্দেশ্যে আপনার রওনা করা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, সেইখানের যে ড্রাইভার তিনি বর্ণনা দিয়েছিলেন যে অক্সিজেন চাওয়াতে এসআই লিয়াকত তার মৃত্যু নিশ্চিত করে। তো এই বিষয়গুলো সব মিলিয়ে র্যাবের কাছে অনেকটাই এখনও রহস্যজনক যে সিনা হত্যার মেইন অরিজিনাল কারণ কি, তারা যে স্টেটমেন্টগুলো পেয়েছে তারা এখনও গণমাধ্যমে আসলে সেগুলো তদন্তের স্বার্থে নাকি প্রকাশ করছে না, বাট তারা এতটুকু বলছে যে এখানের প্রত্যেকটা সেকেন্ড খুব গভীরভাবে তারা বিশ্লেষণ করছে, আর এই বিশ্লেষণের কারণেই একটু সময় লাগবে। আর আপনারা এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই যে সরকারি যে তদন্ত সংস্থা 4 সদস্যের যে কমিটি গঠন করা হয়েছিল সিনা হত্যাকাণ্ডের জন্য রাষ্ট্রীয়, তারা যেই নির্ধারিত সময়টা নিয়েছিল সেই সময়টার মধ্যে তারা প্রতিবেদন দাখিল করতে অক্ষমতা মোটামুটি প্রকাশ করেছেন। তারা আরও কিছু সময় চেয়েছেন যে র্যাবের সাথে তাল মিলিয়ে যেন কোথাও কোনো ভুলভ্রান্তি না হয়, সেই বিষয়গুলোকে যেন নজরে রেখে তাদের এই সময়টা আরেকটু দেওয়া হয়। তো যাই হোক, মেইন ঘটনা এখানে আমরা তো জনতার আদালত একটা আছে, আমার আপনার সবার একটা বিবেক বুদ্ধি আছে, সেই জায়গা থেকে আমরা মোটামুটি তো একটা সিদ্ধান্তে পৌঁছে গেছি যে ওসি প্রদীপ দাস যে মেইন কালপ্রিট, এসআই লিয়াকত, নন্দদুলাল রক্ষিত, তারা যে একটা গ্যাং সেটা কিন্তু এখানে আর কোনো সন্দেহ নেই, এটা র্যাবের পক্ষ থেকেও বোঝানো হচ্ছে। আজকে আপনারা জানেন যে রামু থানা পুলিশের মাধ্যমে আপনার মেজর সিনহা সহ সিফাত শিপ্রার যে গায়েবকৃত ল্যাপটপ বা ডিভাইসগুলো সেগুলো র্যাব আজকে বুঝে পেয়েছে, আর এগুলাকে তারা কিছুটা ফরেন্সিক কি বলা হয় পরীক্ষা নিরীক্ষা মনে হয় আছে, যে এখান থেকে কোনো তথ্য মোছা হয়েছে কিনা, কোনো তথ্য ডিলিট করা হয়েছে কিনা, যে এখানে স্পর্শকাতর কোনো কিছু ছিল কিনা। কারণ সাইদুর রহমানের রিপোর্টটার কথা এখানে উল্লেখ করা হয়েছে যে ওসি প্রদীপের সেই সাক্ষাৎকারে ইয়াবা সম্পর্কিত কিছু বিষয়গুলো ছিল। আর আপনারা এও জানেন যে মেজর সিনহা 2018 সালে যখন বাংলাদেশে রোহিঙ্গারা আসে তিনি ওইখানে দায়িত্বরত ছিলেন 6 মাসের মতন। তো ওই সময় আসলে কোনো ইয়াবা ব্যবসায়ীদের সাথে তার কোনো ঝামেলা হয়েছিল কিনা, মানে এখনও যথেষ্ট রহস্য রয়ে গেছে। আর এই কারণেই যে ডিভাইস বা ল্যাপটপের মধ্যে যে তথ্যগুলো আছে সেগুলো যাচাই বাছাই করবে, যদি কোনো মিসিং হয় তাহলে সেটাও ইনভেস্টিগেশন করবে। আর পাশাপাশি রামু থানার ওসিরে তো শোকজ করা হয়েছে, সেটাও আপনারা জানেন। আমরা বসে আছি ব্যক্তিগতভাবে, আমার যেটা ওয়েটিং করা হচ্ছে সেটা হচ্ছে সিফাতের বক্তব্যটার জন্য। আমার কাছে আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউতে সিফাতের বক্তব্য এখানে অনেক কিছু আসলে ক্লিয়ার করে দিবে। নিশ্চয়ই র্যাব খুব শীঘ্রই সিফাতকে জিজ্ঞাসাবাদে নিয়ে যাবে। আর সিফাতের উদ্দেশ্যে যাবার আগে বরাবরের মতো একটা কথাই বলি, ভাইরে, যা সত্য 10 বছর পরে হইলো সেটা বের হয়ে যাবে, 50 বছর পরে হইলো বের হবে। তুমি যেটা সত্য ঘটনা সেটা নিশ্চয়ই আপনি ডর ভয় বাদ দিয়া, র্যাব আপনাদের পিছনে আছে, সারা বাংলাদেশের মানুষ আপনাদের পিছনে আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।